আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021 পার্ট 5 সলভ করাবো। অর্থাৎ তোমরা ইতিমধ্যে যেন তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, 2, 3 কিন্তু দেওয়া হয়ে গেছে এবং তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 এবং 5ও কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে banglarshikha.com। অর্থাৎ তোমরা এবারে যখন তোমাদের মিড ডে মিল আনতে যাবে তখন কিন্তু পার্ট 4 এবং 5 যথারীতি তোমাদের দেবে। তাই আগে থেকেই তোমাদের আমি পার্ট 4, পার্ট 5 সমস্ত প্রশ্নের উত্তর আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ তোমার যদি কারোর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আর একটা লিঙ্ক থাকবে, একই লিঙ্ক। তোমরা যে লিঙ্কে ক্লিক করো তোমরা প্লে লিস্টে পৌঁছে যাবে, সেখানে গেলে পরপর সমস্ত পার্টের উত্তর কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী পার্ট 5-এর কিন্তু অঙ্কের প্রশ্নটা তোমরা দেখে নাও। চলো এর উত্তরগুলো আমি প্রত্যেকটা সলভ করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। তো দেখো একের দাগে কি বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। তো দেখতেই পাচ্ছ এখানে কয় একটি অঙ্ক দেওয়া হয়েছে, বলা হচ্ছে 2-3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো। তো অপশান এ, বি, সি, ডি দিয়েছে। তো এর মধ্যে কোনটি উত্তর হবে আমাদের সেটি খুঁজে বার করতে হবে। তো দেখো যে অঙ্কগুলো করা দরকার সেটা আমি করিয়ে দেবো, যেটা মুখে মুখে হয়ে যাবে এমসিকিউর ক্ষেত্রে সেটা কিন্তু আমি এখানেই বুঝিয়ে দেবো। দেখো এখানে লেখা আছে 2-3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো। তো দেখো সমতুল্য ভগ্নাংশ মানে এটা মাথায় রাখতে হবে তোমাদের যে 2কে আমি যে সংখ্যা দিয়ে গুণ করব 3কেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ 2কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 3কেও আমি 5 দিয়ে গুণ করব। অর্থাৎ লব এবং হর উভয়কেই কিন্তু আমি সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবেই সেটা কিন্তু সমতুল্য হবে। তো দেখা যাক, দেখো এখানে 2 এর 3-এর সাথে দেখো 3 আর 2 একই সংখ্যা নয়। এটা বি দেখে নাও, 2 আর 3 এটাও কিন্তু একই সংখ্যা নয়, এটাও কিন্তু একই সংখ্যা নয়। ডি দেখো এখানে 5, এখানে 5। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা লবকেও 5 দিয়ে গুণ করা হয়েছে, হরকেও কিন্তু 5 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আশা করি যে ডি এর উত্তরটি আমাদের রাইট হওয়া উচিত। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, কারণ আমি বললাম যে লব এবং হরকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবে কিন্তু আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। আশা করি ক্লিয়ার হয়েছো। তো চলো আমরা ক্ষয়ের অঙ্কটা দেখি। দেখো ক্ষয়েরটা বলেছে যে 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। তো এখানে দেখো 3/32টা রয়েছে, তোমরা এটা রাফে করতে দেখাতেই পারো। 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। তো তোমাদের এখানে মাথায় রাখতে হবে, তো এই অঙ্কটি কিন্তু তোমাদের একটু জাস্ট করতে হবে। অর্থাৎ দেখো এখানে 1/4 আছে, এখানে 3/32 আছে, তাহলে এই 4 মানে লব হর, এখানে লব হর, এখানে প্রথমে তোমাদের কি করতে হবে অঙ্কটা আমি এখানেই কিন্তু করে দিচ্ছি। দেখো 32/8 যদি ভাগ করি, দেখো কত হয়, 4×8 হয়। কি বললাম, 4×8 হয়। তো সরি একটু ভুল হলো, 32কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 32/4 কত হলো বলো, 4×8 কিন্তু 32 হলো। এবারে আমরা কি করব, দেখো এই 1/4 লিখেছি, যে এই 1/4কে আমরা কি করব, লবকেও 8 দিয়ে গুণ করব, হরকেও কিন্তু 8 দিয়ে গুণ করব। তো দেখো এবারে কত হলো, 8×1 = 8 আর 4×8 = 32 হয়েছে। তাহলে কত হলো এখানে 8/32। তাহলে এবারে ভালো করে লক্ষ্য করো যে 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। কি পাওয়া গেছে, দেখো 8/32 আর কত 3/32। তো দেখো এখানে 3/12, 3/32, এখানেও 3/32টা কমন। দেখো 3/32, এখানেও 3/32, দেখো 3/32, দেখো 3/32, 3, এটা কিন্তু কমন। তাহলে প্রথম সংখ্যাটা আমাদের এখানে 8/32, তাই এখানে দেখো 3/12, 3/8, 8/32। তাহলে এটা আমাদের মিলে গেল উত্তরটা। তো আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা এটা রাফ হিসাবে কিন্তু দেখাতে পারো। তো চলো আমরা গয়ের দাগের অঙ্কটি করে নিই। তো গয়ের দাগের অঙ্কটি তো একদম সোজা, তোমরা প্রত্যেকেই পারবে, তাও তোমরা একটু রাফে দেখে নাও। এখানে 1/2
যোগ চিহ্ন দেখো বলছে 2-এর 5, এটা 5 আছে, তাহলে এখানে 1-এর 5 আর এখানে হচ্ছে 2-এর 5। তো এখানে অবশ্যই আমরা জানি লসাগুটা আমাদের 5 হচ্ছে, তাহলে এখানে 1 আর এখানে 2 বসাও, তাহলে কত হলো দেখো 3-এর 5, তা কত হলো আমাদের 3-এর 5। তো এই অপশানের মধ্যে দেখো A B C D, তাহলে এখানে আমাদের 3-এর 5 রয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। তো এখানে ঘয়ের অঙ্কটি কি বলছে দেখো, 6 পূর্ণ 5-এর 3 একটি, এ দিয়ে প্রকৃত ভগ্নাংশ, বি দিয়ে অপ্রকৃত ভগ্নাংশ, সি দিয়ে মিশ্র ভগ্নাংশ, ডি দিয়ে দেখো দশমিক ভগ্নাংশ এখানে বলা হয়েছে। এবারে ঘয়ের অঙ্কটি দেখো, 6 পূর্ণ 5-এর 3 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ নাকি ডি দশমিক ভগ্নাংশ। তো এটা প্রত্যেকেই তোমরা জানো, এখানে 6 যোগ 5-এর 3 রয়েছে, অর্থাৎ এটা একটা আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এবারে দেখো 2-এর দাগের অঙ্ক, সত্য আর মিথ্যা লেখো। তো দেখো এখানে বলেছে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। তো এটা সত্য কি মিথ্যা এটা আমাদের দেখতে হবে। তো অঙ্কটা আমি এখানে করছি, দেখো এখানে তোমরা লিখবে 3 ও 2 এর গসাগু কত হবে, গসাগু কিন্তু 1 হবে। তাহলে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় একই হবে, তাই সুতরাং 3 ও 2 পরস্পর মৌলিক। তাহলে এটা কি হলো, এটা আমাদের ট্রু হলো। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি দেখে নিই। ক্ষয়েরটা দেখো 0.5 লেস দেন 0.05। চলো অঙ্কটা আমি খাতায় দেখাই। তো দেখো এখানে 0.5 রয়েছে, তো এটাকে যদি আমরা ভেঙে নিই কী হয় দেখে নাও, এখানে 5 হয় আর এখানে কত হবে বলো 10, তাই না? পয়েন্টের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0। আচ্ছা 0.05 এটাকে যদি আমরা ভেঙে নিই, তো দেখো এখানে 5 হয় আর এখানে পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য দুটো 0। তো এটা আমরা ছোট কি বড় কি করে বুঝবো, যেহেতু দেখো এর হর হচ্ছে 100, তাহলে এটার হরকে আমাদের 100 করতে হবে। তাহলে এটার হরকে যখন 100 করবো তখন কী করবো, দেখো লবকেও 10 দিয়ে গুণ করতে হবে, হরকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাই কত হয় দেখে নাও, 5 10 50 আর এখানে 10 10কে 100, আর এখানে তো 5-এর 100 তো আগে থেকেই ছিল, এটাকে তো আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তাহলে এভাবে তোমরা বলো এখানে 100, এটাও 100, কিন্তু এটা যে 100-র 50, এটা হচ্ছে 5। তাহলে এখানে কে বড়, এখানে অবশ্যই আমাদের 50টা কিন্তু বড় হচ্ছে, তাহলে গ্রেটার দেন চিহ্ন হবে, আর এখানে কিন্তু 5। তাহলে 50 মানে অবশ্যই আমরা জানি এখানে হচ্ছে 0.5, তাই 0.5 গ্রেটার দেন কত হচ্ছে দেখো 0.05। তাই এটা কি হলো, এটা কিন্তু আমাদের ফলস হলো। ওকে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তার ক্ষয়ের উত্তরটি আমাদের কিন্তু ফলস হলো। তাহলে এখানে আমরা লিখে দিলাম ফলস। ওকে, এবারে গয়ের অঙ্কটি তোমরা ভালো করে বোঝো। দেখো এখানে বলা হয়েছে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সরলরেখা দুটি কিন্তু পরস্পর ছেদি নয়, তাহলে এটা কিন্তু অনেকে ভুলবশত তো ট্রু করেই, না সরি, ফলস করে দিতে পারে। কিন্তু
তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো সরলরেখা, এই যে সরলরেখার এদের কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই। কি বললাম? সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। অর্থাৎ সরলরেখা দুটি যদি আমরা এই রেখাটাকে একটু বিস্তৃত করি, দেখো বিস্তৃত করলেই কিন্তু এটা কিন্তু পরস্পর ছেদ করবে। তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের ট্রু হবে, কিন্তু এটা কিন্তু ফলস হবে না। তো কেন, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি বললাম যে সরল রেখার কোনো প্রান্ত বিন্দু হয় না, তাই প্রান্ত বিন্দু হয় না বলেই সরলরেখা দুটি কিন্তু বিস্তৃত করলে অর্থাৎ বাড়িয়ে দিলে কিন্তু বেড়ে যাবে এবং তখন অবশ্যই কিন্তু এটা ছেদ করবে। তাই আমাদের গয়ের অ্যান্সারটি কিন্তু ট্রু হবে। এবার চলে আসো আমাদের ঘয়ের দাগের অ্যান্সার। তো ঘয়ের দাগের এখানে অঙ্কটা দেখো বলেই দিয়েছে যে আয়তকার চিত্রের পরিসীমা বলেছে টু দৈর্ঘ্য, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? এটা কিন্তু বলেছে। তাই তোমরা দেখো একটুকুনি অঙ্কটা দেখে নাও, আমি তোমাদের খাতায় দেখিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের ঘয়ের অঙ্ক। তো দেখো এইটা হচ্ছে আমাদের আয়তকার চিত্র, এইটাকে বড়টা হচ্ছে দৈর্ঘ্য, ছোট হচ্ছে প্রস্থ, তাই তো? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কিন্তু হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা বুঝতে পারছো যে 2 দৈর্ঘ্য আর এখানে কিন্তু প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের সূত্র। কিন্তু অঙ্কতে তোমরা এখানে দেখো কি দিয়েছে, এখানে বলা হয়েছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা আমাদের ফল। যদি এটাকে ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার আমরা মানতাম, কিন্তু এটা রাইট নেই, মানে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই এটা কিন্তু আমাদের ফলস হলো। ওকে, তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 3-এর দাগে দেখো ফাঁকা স্থান পূরণ করি, এই অঙ্কগুলো করে ফেলি। তো দেখো এটাকে আমরা প্রথমে ভেঙে নেব 144কে, এটাকে তোমরা রাফে দেখাতে পারো। তাহলে দেখো 2 দিয়ে যায়, প্রথমে 2 দিয়ে গেলে দেখো এখানে হচ্ছে 72 অর্থাৎ 72 হলো, 2 দিয়ে গেলে দেখো 36 হলো, 2 দিয়ে গেলে 18, 2 দিয়ে গেলে 9 আর 3 তিরিককে কিন্তু 9। তাহলে তোমরা এখানটা দেখো এবারে কি হলো, 144 মানে হচ্ছে 4টে 2, একটা দুটো তিনটে চারটে আর দুটো 3 আর দুটো 3। তাহলে দুটো 2 মানে 2 স্কোয়ার হলো, আবার দুটো 2 মানে 2 স্কোয়ার, দুটো 3 মানে 3 স্কোয়ার। যখন রুটের বাইরে আসবে দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, আবার একটা 3-এর জন্য একটা 3। তাহলে উত্তর হলো 2 2 4, 3 4 12। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো ক্ষয়ের অঙ্কটা আমরা এখানে করে ফেলি। ক্ষয়ের অঙ্কটা দেখো বলেছে যে 18 বাই 18 বিয়োগ দিয়ে 15/18। আর তোমরা দেখো ব্র্যাকেট এখানে লিখে দিয়েছে যে লঘিষ্ঠ আকারে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো অঙ্কটা, তো এটা আমরা প্রত্যেকেই জানি, এখানে লসাগু করলে তো 18ই হবে। তাহলে উপরে হবে কি 18 বিয়োগ 15। তাহলে কত দ্বারা দেখো 18 থেকে 15 যদি বিয়োগ হয় 3, 3-এর 18। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু উত্তর করলে কিন্তু হবে না, যেহেতু আমাদের এখানে লঘিষ্ঠ আকারে বলে, তাই 3 একে 3, 3 6 18, 1-এর 6। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা ক্ষয়ের অঙ্কটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। তো দেখো এটা হচ্ছে আমাদের গয়ের অঙ্ক, বলা হচ্ছে দেখো 6 পূর্ণ 5-এর 3 সমান সমান বলছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো চলো অঙ্কটা আমরা করি। তো তোমরা দেখে নাও অঙ্কটি কিন্তু আমি এখানে টুকে ফেলেছি, 6 পূর্ণ 5-এর 3কে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো এইভাবে তোমরা করবে, দেখো 6 ইন্টু 3 যোগ 5/3, তাহলে 3 6 18 যোগ 5, নিচে হলো আমাদের 3, 18 আর 5-এ হচ্ছে আমাদের 23/3। এটি হলো আমাদের অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ঘয়ের অঙ্কটা দেখে নিই।
তো দেখো ঘয়ের অঙ্কটা বলেছে তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো। তো এই অঙ্কটা পড়ে আমরা বুঝতেই পারছি এটা আমাদের যোগ করতে হবে। তো চলো অঙ্কটা করি। তা তোমরা একটু লিখে করবে অঙ্কটা, এইভাবে লিখবে যে আমার কাছে ছিল 4.50 টাকা, হয়েছে। আপনি দিলেন কত টাকা, 15.50, তাহলে পয়েন্টে সোজা পয়েন্ট রাখতে হবে, 15.50 টাকা দিয়ে বলেছে তোমার কাছে মোট কত টাকা হলো। তাহলে লিখবে আমার কাছে মোট টাকা হলো। দেখো যোগ করে দাও, 0 করতে 0, 5 5 10 0, হাতে 1, 5 6 6 4 10 0, হাতে 1, তাহলে 20। আচ্ছা এখানে যোগ চিহ্ন দিয়ে দেবে, তাহলে 20-র পর দুটো 0 কেটে যায়, অর্থাৎ 20 টাকা হচ্ছে আমাদের এই ঘয়ের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। তো দেখো এখানে 4 দাগের ক বলেছে যে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তো চলো অঙ্কটা আমরা করি। তো দেখো প্রথমে তোমরা এইভাবে লিখবে যে দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 মিটার। কি বললাম, বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। ফের তারপর লিখবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তো বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার, অর্থাৎ এইভাবে তোমরা লিখবে 40 ইন্টু 40 বর্গ মিটার। তো কত দেখো 4 4 16, গায়ে দুটো 0, অর্থাৎ 1600 বর্গ মিটার। তারপরে বলেছে দেখো তোমার কাছে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে। তো দেখো এইভাবে লিখবে প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে খরচ হলে মোট খরচ কি করবে, 1600 ইন্টু 6, তাহলে কত দেখো 6 16 96, গায়ে দুটো 0, তাহলে 9600 টাকা। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। তো দেখো ক্ষয়েরটা একটা চিত্র এখানে দিয়ে বলছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করা। ভালো করে দেখো, এখান থেকে এই অবধি হচ্ছে আমাদের 10 মিটার, তাই না। আর ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এইটুকুনি অংশ 4 মিটার, তাহলে আমাদের এইটুকুনি অংশও 4 মিটার হবে। তাহলে ঘষা অঞ্চলের দৈর্ঘ্য কত পেলাম, এটা দৈর্ঘ্য হবে না, কারণ যেহেতু দেখো এদিকটা আছে আমাদের 6 মিটার, তাহলে দৈর্ঘ্য যেহেতু বড় হয় তাহলে এই অংশটাও 6 মিটার হবে আমাদের, তাই না, এটাও 6 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 মিটার, আর আমরা প্রস্থ এখান থেকে পেয়ে গেলাম কিন্তু 4 মিটার। তাহলে আমাদের পরিসীমা নির্ণয় করতে পারি। তো চলো করে ফেলি। তা তোমরা লিখবে এইভাবে
ঘষা অঞ্চলের দৈর্ঘ্য 6 মিটার। তাহলে লিখবে ঘষা অঞ্চলের প্রস্থ হচ্ছে আমাদের 4 মিটার। সুতরাং পরিসীমা, আমরা জানি পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক হয়। তাহলে 2 বসে গেল, ইন্টু 4 আর 6 যোগ করলে 10 হবে। তাহলে 10 দুগুণে 20 হলো, 10 দুগুণে 20 মিটার হলো। তো আশা করি ক্ষয়ের দাগের অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে গয়ের দাগের অঙ্কটি করে নিই। তাহলে গয়ের অঙ্কটা দেখো, দেখে মনে হচ্ছে খুবই সোজা, কিন্তু এই অঙ্কটি কিন্তু অনেকেই ভুল করে ফেলে। কারণ দেখো এই অঙ্কতে কিন্তু আমাদের বদমাস যে নিয়মটি রয়েছে, এই সূত্র কিন্তু এখানে খাটবে না। কারণ যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নেই, তাই অঙ্কটি কিন্তু হবে না। তাই অঙ্কটি কিন্তু পরপর আমাদের করে যেতে হবে। তো কীভাবে করবো দেখো না, প্রথমে আমরা করবো দেখো